আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন তাদের সবাইকে লাল সবুজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আমাদের সাথে এখনো যুক্ত হননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। আমি কথা বলবো জামাতের আমিরের বিষয়ে, আমি কথা বলবো বিএনপি এনসিপির বিষয়ে, কথা বলবো নাহিদ ও সাদিক কাইম বিষয়ে। পুরো কথাটা শুনবেন এবং কমেন্টস করে আমাকে পরামর্শ দিবেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে জামাতের আমির প্রচণ্ড অসুস্থ। আসলে অসুস্থতার লক্ষণ ওই দিনই শুরু হয়েছিল সমাবেশে, যেদিন তিনি বারবার পড়ে যাচ্ছিলেন। যদিও অনেকেই বলেছিলেন যে এটা তার অভিনয় ছিল, এটা তার ভান ছিল, রাজনৈতিকভাবে মানুষের যাতে ভালোবাসা পাওয়া যায় সেই জন্য তিনি এই অভিনয়টা করেছিলেন। অবশেষে তার এই ব্লগ ধরা পড়ে তিনি প্রমাণ করিলেন যে আসলে তিনি ভান করেননি, অভিনয় করেননি, তিনি সত্যিই অসুস্থ ছিলেন। লিখে অপপ্রচার চালিয়েছিলেন। তাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই ধরনের কাজ মোটেও ঠিক নয়। অন্যদিকে এনসিপির বিষয়ে কথা বলবো। এনসিপির নেতারা বারবার বিভিন্ন জায়গায় বিতর্কিত মন্তব্য করে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করে ফেলছেন। এমনিতেই দেশ বিভাজিত হয়ে গেছে। একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক নেই। আগে ছিল আওয়ামী লীগ এবং অন্যান্য প্রতিপক্ষ সবাই একদল, আওয়ামী লীগ একদল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তারা মনে মনে চুপ আছে, যেহেতু তারা একটা বিশেষ প্রতিপক্ষ। আর এখন আরও ৩টি দলে বিভক্ত হয়ে গেছে। একদিকে বিএনপি, একদিকে জামাত, অন্যদিকে এনসিপি। তো এনসিপি একবার জামাতের দিকে ঝুঁকে পড়ে, একবার বিএনপির দিকে ঝুঁকে পড়ে এবং তারা মাঝে মাঝে এমন মন্তব্য করে, কখনো জামাত খুশি হয়, কখনো বিএনপি খুশি হয়, মনে করে যাক জামাতের বিরুদ্ধে বলছে, রাজাকার বলছে, এটা খুব মজার কথা। আবার সালাউদ্দিনের বিরুদ্ধে যখন বলল, তারেক সাহেবের বিরুদ্ধে যখন বলল, তখন জামাত মনে করলো ভালোই, এটা বেশ মজাই লাগছে আমাদের। তো এমন করে করে এই এনসিপির অল্পবয়স্ক নেতারা দিনকে দিন রাক্ষসে পরিণত হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনারা রাক্ষসের গল্প শুনেছেন, পেট থেকে পড়েই নাকি ওগুলো বড় হওয়া ধরে। তো এরা রাজনৈতিক রাজনৈতিক যে সীমায় এসেই তারা নিজেদেরকে রাক্ষস ভাবা শুরু করেছে। তারা সবাইকে প্রতিপক্ষ বানিয়ে যেভাবে মন্তব্য করে চলেছে, এই যে যেমন লুৎফুজ্জামান বাবরের বিষয়েও তারা বেফাঁস মন্তব্য করলো। রাষ্ট্রীয় এই বিষয়ে, স্পর্শকাতর বিষয়ে তাদের কথাবার্তায় অনেক সংযত হওয়া উচিত ছিল। তো তারা নিজেদেরকে কেমন যেন ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে। অথচ এরা কয়েকদিন পূর্বেই কিন্তু টুঙ্গিপাড়া গিয়ে যেভাবে লেজ গুটিয়ে পালিয়ে আসতে হলো, যদি জামাত বা শিবিরের লোক ওই দিন সহযোগিতা না করে, তাদের ওই সমাবেশটাকে করতে সহযোগিতা না করতো, তারা কিন্তু ওইটুকু করতে পারতো না। অথচ এই অকৃতজ্ঞগুলো বারবার যেভাবে জামাতকে, শিবিরকে, বিএনপিকে নিয়ে আজে বাজে মন্তব্য করে চলছে, তাতে করে এদের ভবিষ্যৎ খুব কঠিন হয়ে দাঁড়াবে। এরা সেটা বুঝতে পারছে না। অন্য প্রসঙ্গে আসি, বিএনপি যেন তার বিতর্ক ছাড়ছেই না। দলটি ক্ষমতা যাওয়ার দ্বার প্রান্তেই বলা চলে। তারা এক ধরনের ক্ষমতা উপভোগ করেই চলছে, অথচ তাদের নেতার কোনো পরামর্শই শুনছে না। আপনারা রাউজানে বিষয়টা দেখলেন যে তারা নিজেদের দলের নেতাকেই প্রতিপক্ষ বানিয়ে তাদের গাড়ি ঘোড়া যেভাবে ভাঙচুর করলেন, তাদের নেতাকে যেভাবে ধুলাই দিলেন, যেটা ভবিষ্যৎ রাজনীতির জন্য অশনি সংকেত। সাধারণ পাবলিক তারা বলাবলি করছে যে ক্ষমতায় যেতেই পারোনি, তাতে এই অবস্থা, ক্ষমতায় গেলে না জানি তোমরা কি করবে। বিএনপিকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে, নেতাদের কঠোর হতে হবে। যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে জামাত বিষয়ে বলতে চাই যে সব বিষয়েই আনন্দে থাকেন না। আর এই যে ছেলেপেলেগুলো এনসিপির, যাদেরকে বারবার আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং সুযোগ বুঝেই আপনাদেরকে সবল মারছে, এগুলোর এদেরকে একটু সহযোগিতা থেকে সরে দাঁড়ান, এদের পিছন থেকে একটু সরে দাঁড়ান, দেখেন এদের অবস্থা কি হয়।
তাহলে বুঝতে পারবে, মাহফুজের ওই বক্তব্যের পরের ঘটনা থেকেই বুঝে যাবে যে জামাত শিবির এদের সাথে না থাকলে এদের পরিণতি কি হতে যাচ্ছে। নাহিদ সাদিক কায়েমের বিষয়ে যেটা বলছে, গোটা সামাজিক মিডিয়াই সাদিক কায়েমের পক্ষে নিছে। নাহিদের পক্ষে তেমন একটা লোক পাওয়া যাচ্ছে না। তারা সবসময় নিজেদেরকেই শুধু ইতিহাসের হিরো ভাবে, অন্যদেরকে হিরো ভাবে না। বোঝা উচিত ছিল যে বিএনপি জামাত 17 বছর ধরে অনেক সংগ্রাম করেছে। শেষ মুহূর্তে এসে তোমরা ভালো একটা ভূমিকা পালন করছো, তাদেরও সাপোর্ট ছিল, তোমাদের মাধ্যমেই আল্লাহ বিজয়টা আনাইছে। তাই বলে তুমি অন্যদের অস্বীকার করবে বাবা, এটা মোটেও ঠিক না। এইগুলো করলে দিনকে দিন তোমাদের জনসমর্থন যে শূন্যের কোঠায় চলে যাচ্ছে, এটা তো বুঝতে পারছো না। যখন যখন নির্বাচনের প্রয়োজনে বিভিন্ন এলাকায় যাবে, তখনই বুঝতে পারবে যে তোমাদের অবস্থানটা কী। হ্যাঁ, হান্নান মাসুদ যেমন ধোলাই খেয়ে আসলো, তোমরা যেমন টঙ্গী থেকে ধোলাই খেয়ে আসলা, ঠিক বিভিন্ন জায়গায় এরকম ধোলাই খেতে হবে। তো আমরা এটা চাই না। আমরা চাই যে না, দেশ সবাই মিলেমিশে থেকে একটা সুন্দর পর্যায়ে এগিয়ে যাক। সেই এগিয়ে যাওয়াটাই মূলত সবার কামনা। আমরাও প্রার্থনা করি যেন দেশ একটা সুন্দর জায়গায় পৌঁছে যায়, ঐক্যমত যেন সবাই পোষণ করে এবং একটা সমৃদ্ধ সুন্দর বসবাস উপযোগী দেশ হয়। সামর্থ্য থাকা লোকগুলো তো আর দেশে থাকতে চাচ্ছে না, তারা বাইরে চলে যেতে চাচ্ছে, হয়তো যেতে পারছে না, অনেকেই চেষ্টা করছে যাওয়ার জন্য। তাই আমি চাই যে সবাই মিলেমিশে একটা সুন্দর দেশ গড়ুন। যারা আওয়ামী লীগ করেছিল সবাই তো আর খারাপ ছিল না, যারা ভালো ছিল তাদেরকেও ব্যবহার করুন, তাদেরকেও সামাজিক বিভিন্ন স্থানে জায়গা করে দিন। এটাই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। আজ এ পর্যন্তই, সবার মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।